নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সেজ কাকিমা। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সেজ কাকিমা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। নিশীথের স্তব্ধতায় মোড়ানো এক অন্ধকার ঘরে ঢুকে পড়েছে এক নারী, এক বিভীষিকাময় যৌন পিশাচিনী। তার দেহে এক অলৌকিক আকর্ষণ, যা একবার দেখলে যে কোনো পুরুষকে তার মায়া জালে আচ্ছন্ন করে তোলে। গভীর রাতের ঠান্ডা বাতাসেও যেন তার শরীর থেকে বেরিয়ে আসে এক উষ্ণতার তরঙ্গ, যা কোনো পুরুষের প্রতিরোধের শক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। সে তার শিকারের পাশেই নিঃশব্দে বসে। দীর্ঘ কালো কেশরাশি এক ঝটকায় ছড়িয়ে পড়ে বালিশের ওপর। পিশাচিনী ধীরে ধীরে তার নরম পিচ্ছিল ঠোঁটগুলো দিয়ে পুরুষের তলপেটে এক অদ্ভুত মায়াবী স্পর্শ বুলিয়ে দেয়, যেন তাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলার উদ্দেশ্য। দীর্ঘ ধারালো নখগুলো পুরুষের কোমর বরাবর আস্তে আস্তে বুলিয়ে দিয়ে এক কামুকতার আবেশ তৈরি করে, যা পুরুষটিকে মন্ত্রমুগ্ধ করে তোলে। আকর্ষণীয় ভঙ্গিতে এসে নিচু হয়ে আসে, ঠোঁট দুটি তলপেটের নিচে গভীরভাবে স্থাপন করে, ধীরে ধীরে শুরু করে রক্ত শুষে নেওয়া। ঠোঁটের ঠান্ডা শীতলতা তীক্ষ্ণ দন্তের চাপে শিকারটিকে এক অদ্ভুত ঘোর লাগা অনুভূতিতে নিমজ্জিত করে তোলে। রক্তের উষ্ণ স্রোত তার দেহে প্রবেশ করতেই পিশাচিনীর চোখ জ্বলে ওঠে, যেন শতাব্দীর ক্ষুধা মেটাতে শুরু করেছে সে। তার শিকার অচেতন, দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে, কিন্তু পিশাচিনী সন্তুষ্ট নয়। সে গভীর থেকে গভীরতর শুষে নিচ্ছে রক্তের প্রতিটি ফোঁটা। তৃপ্তি আর আকাঙ্ক্ষার এক অভাবনীয় মিশ্রণে তার মুখে ফুটে উঠেছে সন্তুষ্টির গা ছমছমে শিহরণ। ঠোঁট নামতে থাকে তার পুরুষের তলপেট বরাবর। ঠোঁটের স্পর্শে শিহরিত হয় শিকার। গভীর নিঃশ্বাস ফেলে সে। পিশাচিনীর ঠোঁট লেগে যায় ত্বকের গভীরে। অদ্ভুত এক নেশা চোখে ছড়িয়ে পড়ে। ঠোঁট তার শিরাগুলোতে চুইয়ে চুইয়ে রক্ত বেরিয়ে আসে। পুরুষের শিথিল শরীরে জীবনের শেষ কণা পর্যন্ত বেরিয়ে আসে। রক্তপান করতে করতে পিশাচিনীর মুখে তৃপ্তি ক্রমশ বাড়ে। মূর্তিটি নিজের শরীর কাঁপিয়ে তুলে এক লোভী আহ্বান জানায়। সে বুঝতে পারে জীবন শক্তি ঢুকছে তার ভেতরে, শক্তি বাড়াচ্ছে। কিছুক্ষণ পর সে দাঁড়ায়, তার ঠোঁটে তাজা রক্তের লালচে দাগ। রাতের অন্ধকারে মিলিয়ে যায় সেই ছায়ামূর্তি। তার শিকারের শরীর পড়ে থাকে, তবে মৃত্যু ঘনিয়ে আসে না। শিকারকে সে রেখে যায় আবার পরের দিনে তৃপ্তির স্বাদ আস্বাদনের জন্য। তুমি আজকালকার জেনারেশনের ছেলে হয়ে সব মানো? আমি তো মানি না। প্লিজ আমাকে একটু বিশ্বাস করার চেষ্টা করো মীনাক্ষী। এগুলো জাস্ট আমার কল্পনা নয়, এগুলো আমি। মুকুন্দ, কি যে বলছো এসব? কেউ বিশ্বাস করবে না তোমার কথা। আমিও করি না। এখন এসব হয়? তুমি নিজে একজন ডক্টর হয়ে। তাহলে তাহলে আমার পুরো কথাটা শোনো, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে বিশ্বাস করবে। দেখো দেখো। মুকুন্দ নিজের টি শার্টের আড়ালে লুকিয়ে থাকা ওই দাঁতের দাগ দেখানোর চেষ্টা করে। ইদানিং আমারও হচ্ছে। আমার শরীরে জায়গায় জায়গায় কে যেন দাঁত বসিয়ে, হ্যাঁ, তোমার অজান্তেই তোমার রক্ত শুষে খাচ্ছে। ব্লাড টেস্ট করাও মুকুন্দ, ঠিক শরীরে কিছু হয়েছে, কোনো অসুখ বাসা বেঁধেছে হয়তো। তুমি তাও বিশ্বাস করো না? না, কি করে বিশ্বাস করব? তাহলে তাহলে প্লিজ একটু পুরোটা শোনো, প্লিজ। বলো, শুনছি। সেজু কাকিমার রান্নার কোনো জবাব নেই। অসাধারণ হাতের গুণ। ওই সামান্য ফোড়নে যা কিছু করে দেন, তাই চেটে পুটে খেতে ইচ্ছে করে। এবারও তার ভুল হলো না। পুজোর ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। হোস্টেলে থেকে পড়াশোনা করছি।
বাবা মায়ের একমাত্র সন্তান হবার দরুন প্রত্যেকের আশা আর ভরসা এই যে আমি, মুকুন্দ। নামটা একটু সেকেলে, ওই ঠাকুরদা ঠাকুমার দেওয়া। যখন জন্মাই আমার গৌরবর্ণ দেখে বাবা গৌরাঙ্গ ভেবেছিলেন, মা নিতাই। ভাগ্যিস ওই দুটো স্কিপ করে গিয়েছে। প্রদীপের আলোয় আর জ্বলন্ত শিখায় অনেকগুলো নামের মাঝে ওই নামটাই হাতে উঠেছিল সকলের। তারপর থেকেই মুকুন্দ চন্দ্ররাজ। হ্যাঁ, আমি একমাত্র সন্তান। আমার বাবারা 4 ভাই। প্রত্যেকের ঘরে একটি করে কন্যা সন্তান আছে, কিন্তু সেজ কাকিমা নিঃসন্তান। ছোট্ট থেকে দেখছি কাকুর যখন বিয়ে হয় তখন থেকেই কাকিমা আমার খুব সুন্দরী, খুবই সুন্দরী। রূপের তুলনা করা যাবে না, এতটাই তার রূপ। বলতে গেলে আর 5টা গ্রামের সব থেকে সুন্দর মহিলা আমার সেজ কাকিমা। বলতে বেশ গর্ব হয়। কাকাইও কাকিমাকে নিয়ে বেশ আহ্লাদিত। অবশ্য বিয়ে হয়ে আসার পর লক্ষ্মী পুজোয় প্রথমবার নারকেল নাড়ুতেই হাতের স্বাদ পেয়েছিলাম ওনার। তখন আমি নিতান্তই শিশু। এরপরে আমার পড়াশোনার যাত্রা শুরু হয়, তার সঙ্গে সঙ্গে কাকিমাকেও দেখা। তবে জানতাম না সব কিছু সৌন্দর্যের পেছনে যে একটা নগ্ন রহস্য থাকে। আজ সেই রহস্যই সকলকে জানাবো। দেখতে দেখতে হোস্টেলে পুজোর ছুটির আমেজ পড়ে গেল। আমি সবার লাস্ট। প্রত্যেকেই যার যার গন্তব্যে চলে গিয়েছে। আসলে কয়েকটা নোটস রেডি করার ছিল। সব কাজকর্ম সেরে নোটস রেডি করতে করতে আমার হোস্টেল ছাড়তে 3 দিন দেরিই হলো। আমার জন্যে সুপারিনটেন্ডেন্ট নিজেও বাড়ি যেতে পারছিলেন না। কাজেই শেষে উনি অধৈর্য হয়ে বললেন, কি ব্যাপার হে মুকুন্দ, বাড়ি ঘরে যাবার ইচ্ছে নেই নাকি? নাকি এবার প্রেমে পড়লে? কি যে বলেন স্যার, আমি আবার প্রেম? বাবা মা এক রাশ আশা ভরসা নিয়ে পড়াশোনা করতে পাঠিয়েছে। আগে পড়াশোনা, তারপর সাফল্য হব, তারপর বিয়ে। এই তো আমার উপযুক্ত ছেলের মতো কথা। তা কবে যাচ্ছ? এই তো স্যার, হয়ে গেছে সবটাই রেডি। আজ বিকেলের ট্রেন ধরবো। কথা মতোই কাজ। বিকেলের ট্রেন ধরলাম। জানি অনেকক্ষণ সময় লাগবে, গভীর রাতে পৌঁছাবো হয়তো। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামের প্রত্যেকে যখন বাবা কাকাদের জিজ্ঞেস করবে, আরে মুকুন্দ হয়েছে, তখন মনটা একরাশ আনন্দে ভরে উঠবে। তেমনই কাজ করলাম। হালকা হালকা শীত পড়ে গেছে গ্রামে। শহরের মতো এখানে অত পলিউশন নেই তো। সবুজ গাছপালা আর মাটির পিওর অক্সিজেনের গন্ধ, সব মিলিয়ে ঝাক্কাস একটা পরিবেশের সৃষ্টি। ভাগ্যিস পুজোয় শপিং মল থেকে কেনা ওই জ্যাকেটটা সাইড ব্যাগে ক্যারি করেছিলাম, না হলে তো ঠান্ডা লেগে যেত। ট্রেন থেকে যখন নামলাম তখন ঘড়ির কাঁটায় রাত 10:30 বেজে গিয়েছে। বেশ কয়েকবার বাবা আর কাকাই ফোন করেছে। আমিও বারবার বলেছি চলে এসেছি, ট্রেন লেট ছিল তো। বলতে পারলাম না যে কলেজের কাজ কমপ্লিট হয়েছিল না। আসলে ল্যাদ খেয়ে পড়েছিলাম তো বেশ কটা দিন, সেই কারণে। এসে দেখলাম একটাও গাড়ি নেই। এখানে নাকি বেশ কয়েকটা টোটো চালু হয়েছে, কিন্তু রাত বেড়ে যাবার দরুন সেগুলো কিছুই নেই। ভাবলাম পায়ে হেঁটেই না হয় যাওয়া যাক। অনেক দিন গ্রামে আসি না। গত বছর পুজো মিস করে গিয়েছিলাম, তাই এবার আমার আসতেই হতো। হঠাৎ করে একটা গরুর গাড়ি চোখে পড়ল। রাস্তায় সচরাচর গরুর গাড়ি খুব একটা দেখা যায় না আমাদের গ্রামে। গরুগুলো কেমন যেন ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। এত রাতে এদের চোখে ঘুম নেই, দিব্যি জাবর কাটছে। ও কাকা, যাবে নাকি? একজন বৃদ্ধ মানুষ উঠে বসলেন। শিশু আর বৃদ্ধদের অল্প ঠান্ডাতেই বোধহয় শীত লেগে যায়। গায়ে চাদর মুড়ে দিয়েছেন। কোথায় যাবে? ওই 5তলা গ্রামে যাব। ও, বসো, 20 টাকা নেব। হ্যাঁ দেব,
চলো। গাড়িতে উঠে বসলাম। গরুগুলো ডেকে উঠল ওদের মাতৃ শব্দ করে। তারপর গাড়ির চালক 2-3 বার ওদেরকে প্রহার করতেই ওরা চলতে শুরু করলো। কোন বাড়ির বেটা? আগে মুখার্জি, মুখার্জি বাড়ি। হো হো হো, মুখার্জি বাড়ির বেটা? তা কে তুমি? আগে মুকুন্দ চন্দ্ররাজ। হো, চন্দ্রবাবুর নাতি। হ্যাঁ। আমার বাড়ির প্রত্যেকেই ঠাকুরদার নামটা নামের পরে ব্যবহার করে। মাধ্যমিক পরীক্ষার সময় প্রচন্ড প্রবলেম হয়েছিল এত বড় নামের জন্য। তারপর সবটা সামলে নিয়েছি। ভালোই লাগছিল গাড়ি করে আসতে। পূর্ণিমার চাঁদের আলো, গ্রামের মেঠো পথ, পাশ দিয়েই চলে গেছে ট্রেনটা, সেই শহরে মিলিয়ে গেছে। হুইসেলের শব্দটা শুনে আবার শহরের যানজট আর কোলাহলের কথা মনে পড়তেই মনটা বিষণ্ণ হয়ে যায়। পুজোর কটা দিন ছুটি কাটিয়ে আবার তো সেই কোলাহল ব্যস্ত পরিবেশের মধ্যেই আমায় পড়তে হবে। জানি না মুক্তি কবে পাবো, কবে এই মেঠো পথে এসে আবার মিশতে পারবো। ফোনটা বেজে উঠল। হ্যাঁ, আমি চলে এসেছি। হ্যাঁ, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি চিনি, চলো। আমার বাড়ির সামনেই দাঁড়ালেন তিনি। জিজ্ঞেস করলাম, 20 টাকার বদলে 50 টাকা রাখুন। পুজোর মধ্যে আপনার পরিবারের লোকের জন্য কিছু কিনে নিয়ে যাবেন। তোমার মনটা তোমার ঠাকুরদার মতোই বড়। আশীর্বাদ করি, ভালো থাকো বাবা। বলে ব্যক্তিতে চলে গেলেন। আমিও মেইন গেট খুললাম। সেই চেনা পরিচিত ক্যাচ করে একটা শব্দ, আর সঙ্গে সঙ্গেই সেজো কাকিমার হাতের চুড়ির শব্দটা। ও মা, এসেছিস? আয় বাবা আয়। হে কি, তুমি ঘুমোওনি? আমার ছেলে আসছে, মায়ের ঘুম আসে। আয়। আর বাড়ি সবাই জেগে আছে। আয় বাবা। কাকিমা, তুমি কিন্তু সেই একই রকম আছো। এখন আর প্রণাম করতে হবে না, থাক থাক। তবু আমি প্রণাম করলাম। কাকিমার পায়ের আঙুল স্পর্শ করতেই আমার শরীরটা কেমন যেন শীতল হয়ে গেল। এতটা বয়স হওয়া সত্ত্বেও কাকিমাকে ধরা যায় না। দেখে যে কেউ বলবে 18 কি 19 বছর বয়সের ভরা যুবতী। যেখানে আমার বয়সটাই এখন বাড়তে চলেছে, সেখানে কাকিমা আমার থেকে এখনো কচি। ভাবতেই বুকটা কেমন শিহরিত হয়ে উঠল। হাঁ করে কি দেখছিস? আয়। হবদ্দি, কে এসেছে দেখো। মা বাবা থেকে শুরু করে সকলে ছুটে এলেন। ঠাকুরদা মারা গিয়েছেন। ঠাকুমাকে ওই সাদা থান পরা দেখতে আমার একদম ভালো লাগে না। ওনার ঘরে প্রবেশ করতেই উঠে বসতে যাচ্ছিলেন। আমি দৌড়িয়ে গিয়ে হাত ধরে বললাম, থাক থাক ঠাকুমা, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। এসেছিস? তোকে দেখলে তোর ঠাকুরদার ওই ইয়ং বয়সের মুখটা যে আমার বড্ড মনে পড়ে রে। ঠাকুমাকে ধরে রাখলাম খানিকক্ষণ। এই মানুষটা বাড়িতে সব থেকে বেশি আমায় স্নেহ করেন। কে জানে পরবর্তী পুজোতে আর এনাকে দেখতে পাবো কিনা। নির্দিষ্ট বয়সের পরে সব মানুষরাই আমাদেরকে ছেড়ে চলে যায়, কাছের মানুষগুলো একে একে। এটাই তো প্রকৃতির নিয়ম, জন্মালে মরতেই হবে। এই নিয়মটা না থাকলে কি হতো না? হা করে কি দেখছিস? আয়, হাত মুখ ধো। কাকিমার কণ্ঠস্বরে পেছন ঘুরে তাকালাম। দেখলাম ঠাকুমার ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এবার পূর্ণ আলোয় দেখলাম কাকিমাকে। মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় একটা লাল টিপ, সেই পানপাতার মতো মুখ, কোকড়ানো চুলগুলো খোপা করে বাঁধা, গলায় সরু সোনার চেন, কানে সোনার রিং, নাকে বড় একটা নোলক, আর হাতে শাখা পলার সঙ্গে সোনার চুড়ি। বরাবর যেগুলো দেখে আসছি ঠিক সেগুলোই। পরনে লাল টুকটুকে সুতির চাপার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। 8 পৌড়ে করে পরে আছেন, অথচ একই রকম সৌন্দর্যের লালিমা নিয়ে। পায়ে রাঙা আলতার সঙ্গে রূপোর নূপুর। কে বলবে এটা আমার সেজো কাকিমা? আমারই বয়স এখন 24 বছর। আমার পাশে দাঁড়ালে অন্তত, না, ভাবতে ভয় লাগলো। ছোটবেলায় আমাকে এক কাকিমা স্নান করিয়ে দিত। সেই কাকিমা সম্পর্কে এরকম ভাবনা চিন্তা, নিজেকে ধিক্ষার দিতে ইচ্ছে করলো আমার। আজকাল সংকোচে এমন হচ্ছে। বাবাকে বলা হয়নি, হোস্টেলে থাকতে একটা নতুন ছেলে এসেছে, অঙ্কুর। খুব উচাটে, সবাইকে র্যাগিং করে, আমাকেও করেছে।
তাই ওর থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে ওর সাথে আমার পার্টি করতে হয়, যেতে হয় ওর সাথে আমার ক্লাব মেম্বারদের সঙ্গে মেলামেশা করতে। সেখানেই ও মিনা বলে একটি মেয়ের সঙ্গে আলাপ করিয়েছিল, তার সাথে একটা রুমে ঢুকিয়ে পর্যন্ত দরজা দিয়ে দিয়েছিল। যদিও মেয়েটি যথেষ্ট সম্ভ্রমী, সেও র্যাগিংয়েরই শিকার। আমাকে বলেছিল, আপনি আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ, আমিও আপনার কোনো ক্ষতি করতে চাই না। নেহাত পড়াশোনা করার জন্যে ভর্তি হয়েছি। বাবা মা চান আমি বড় মাপের মানুষ হই, চাকরি করে সংসারের হাল ধরি, সেই কারণে। তাই তুমি এসব র্যাগিংগুলো কেন মেনে নিচ্ছ? ওরা আমাকে বলেছিল একটা ছেলের সঙ্গে নাকি আমাকে রাত কাটাতেই হবে। কিন্তু কিন্তু কি, আপনাকে দেখে মনে হলো আপনি ওই রকম ছেলেই নন। আপনার পরিবার, শিক্ষা, সংস্কার সব আলাদা আমার মতো। তাই দেখেই বুঝতে পারলে? হ্যাঁ, কারণ ওদের মতো আপনি হিংস্র নন। মেয়েটার মুখটা আমার আজও মনে পড়ে। আসার পর থেকে অনেকবার খুঁজেছি, কিন্তু পাইনি। বন্ধু বান্ধবদের মুখে জানতে পেরেছিলাম ও নাকি কলেজ ছেড়ে দিয়েছে। হয়তো টর্চারের চোটেই। এসব কথা তো কাউকে বলা যায় না। হাত মুখ ধুলাম, খাবারের ডালি নিয়ে কাকিমা রেডি। মাও পাশে বসে রয়েছে। ছোট কাকিমার শরীরটা বেশ অসুস্থ। আমার 3 জন বোনের মধ্যে 2 জনের বিয়ে হয়েছে, একজন পড়াশোনা করছে, তারও বিয়ে হব। এত আয়োজন করেছো, এসব খাওয়া যায় নাকি? হো মা, শোনো ছেলের কথা। ও দিদি, কি বলে তোমার ছেলে? তোর কাকিমা স্বাদ করে রান্না করলো, খাবি নে? কষা মাংসটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখ। পেট ভর্তি করে ভাত খেলাম। কাকিমার হাতের মাংসটা আমি সারা বছর মিস করি। তা কাকু কেমন আছে? ওই আছে কোনো রকম। 2 বছর আগে যখন এসেছিলাম তখন কাকুকে দেখেছিলাম, বেশ খানিকটা অসুস্থ ছিল। আমার সেজু কাকু অন্যান্য বাবা কাকাদের থেকে চেহারার দিক থেকে বেশ হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী একজন মানুষ। রীতিমতো চাষ করতেন। ওনার সাথে কেউ পেরে উঠত না। কোনোদিন কোনো রোগ বাগ ছিল না। অথচ বিয়ে হওয়ার পরপরই কেমন যেন অসুস্থ হতে শুরু করলেন। সেই যে ওনার মোটা চেহারা ভাঙতে শুরু করলো, এখন কঙ্কাল সার। 2 বছর আগে দেখে গিয়েছিলাম, এখন কি দেখবো কে জানে। তোর কাকু আর সেরকম ভাবে কাজ করতে পারে না রে মুকুন্দ। জমিতে লাঙ্গল দিতে পারে না, হাল ধরতে পারে না। মানুষটাকে কি করে যে বাঁচাবো? ডাক্তার দেখাওনি? সে কি আর বলতে। তোর সেজু কাকিমা নিজের গয়না পর্যন্ত বেচে চিকিৎসা করাচ্ছে। তোর বাবারাও তো রয়েছে, কিন্তু মানুষটার যে কি হলো কেউ ধরতে পারে না। সে কি গো? হ্যাঁ, চোখের সামনে মা যদি নিজের ছেলেকে মরতে দেখে তাহলে ভাবতে কি। দিদি, এখন চুপ করো, ছেলেটা সবে এসেছে, এখন ওর সামনে কান্নাকাটি করো না। দেখলাম, বরাবরই দেখেও আসছি, আমার সেজু কাকিমা বরাবরই খুব শক্তিশালী একজন মানুষ। চট করে ভেঙে পড়ার মহিলা উনি নন। দেবী মাকে সামলে নিলেন। আমি খেয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুলাম। তোর ঘরটা আগেই গুছিয়ে রেখেছি, তোর ব্যাগপত্র পাঠিয়ে দিয়েছি, ঘরে যা। শোন, সিগারেট ফুঁকবি না কিন্তু। কাকিমা, হ্যাঁ আমি দেখেছি, বুক পকেটে লুকিয়ে রেখেছিস। যখন ঢুকলি তখনই গন্ধ পেয়েছিলাম। কি যে করো, কাউকে বলো না কিন্তু। বলবো না, চুপচাপ শুয়ে পড় লক্ষ্মী ছেলের মতো। শোন, রাত্রে যদি বাথরুমে যাবার প্রয়োজন হয় তোর ঘরের পেছন দিকের দরজা দিয়ে যাস, সামনে দিয়ে যাবো না। না না, এখান দিয়ে যাওয়ার দরকার নেই। একই কদিন পরে কালী পুজো তো, আর এখানকার লোকদের তো জানিস চতুর্দশী খুব মানে। তাই ভূত বাবারা এসে ডিস্কো দেখাবে। ঠাট্টা করিস না তো মুকুন্দ, সব সময় তোর সব কিছুতে হেয়ালি। নে যা, তাড়াতাড়ি কর। অনেকটা খেয়ে দিয়ে দেওয়ার মতোই কাকিমা আমাকে তাড়া দিলেন। আমিও হাত পা ধুয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। হাতে ফোনটা নিলাম। মেয়েটাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, এফবি ট্রাই করেছি, আর অনেক কিছু, তাও কিছুতেই ওর কোনো ঠিকানা পাইনি। ইস, সেই দিন রাতের পর যদি ওকে দেখতে পেতাম, একবার যদি ওর ফোন কল পেতাম, অথবা যদি ওর নাম্বারটা তখন নিয়ে রাখতাম, তাহলে কতই না ভালো হতো। ঘুমিয়েই পড়েছিলাম, শরীরটা খুব ক্লান্ত। শুতেও প্রায় রাত 12টার কাছাকাছি। হঠাৎ করে মনে হলো
না, এতক্ষণ যখন জেগেই আছি তখন আরেকবার বাথরুম সেরে আসলে ভালো হয়। এই অবস্থায় যদি শুয়ে পড়ি তাহলে বারবার আবার ঘুম ভেঙে যাবে। হাঁটতে হাঁটতে দরজার কাছে গেলাম। পেছনের দরজা খোলার কথা তখন আমার মস্তিষ্কেই ছিল না। মেইন দরজা খুলে বাইরে বেরোতে যাব, এমন সময় চারিদিকটা কুয়াশাচ্ছন্ন। চাঁদের আলোয় অস্পষ্ট আমার পৈতৃক ভিটের উঠোন দেখা যাচ্ছে। কুয়ো আছে সেখানে একটা, টিউবওয়েল আছে তার খুব কাছ ঘেঁষে। অনেকটা দূরে আছে শৌচালয়। বাড়ির উঠোন আম জাম গাছে ভর্তি। গোয়ালে গরু বাঁধা, মোষ বাঁধা, হাঁস মুরগির পোলট্রিও আছে। এই উঠোন থেকে বেশ খানিকটা দূরে ওই দক্ষিণ দিকে একটা ছোট পুকুর আছে। ছোটবেলায় কত ঝাপাঝাপি করেছি। বাড়িটা আমাদের 3 তলা, শরিকি বাড়ি তো, তাই দেয়ালে ইটও খসে গিয়েছে কোনো কোনো সাইডে। তার উপরে সেজু কাকা। সেজু কাকা না ওটা? চাঁদের আলোয় আম গাছের কাছে রোগা শীর্ণকায় একটা মানুষের অবয়ব দেখতে পেলাম। আসা পর্যন্ত বাবা, মেজু কাকা, ছোট কাকা সবার সাথেই কথা হয়েছে, কিন্তু সেজু কাকার সাথে কথা বলার কথা একটু মনে পড়ল না কেন আমার। নিজের প্রতি নিজের অনেকটা রাগ হলো, অভিমানও হলো। কাকা, তুমি কি করছো ওখানে? জিজ্ঞেস করলাম বেশ মনের জোর দিয়ে। পেছন ঘুরে তাকালো মানুষটা আমার দিকে। ইস কাকা, তোমার কি হাল হয়েছে? চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গিয়েছে। কঙ্কাল সার দেহটা আরো কঙ্কাল হয়ে গিয়েছে। বুকের হাড় গোড় পাঁজর বেরিয়ে রয়েছে। পরনের লুঙ্গিটা যদি খসে যায় তাহলে হয়তো অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে ওনার। এতটাই রোগা তিনি। হে কি, তুই আবার উঠে এলি? কাকিমা তুমিও? হ্যাঁ, বাথরুমে এসেছিল। মানুষটা একা একা হাঁটা চলা কিছুই করতে পারে না। কেমন আছিস মুকুন্দ? সেজু কাকার কণ্ঠস্বর শুনে বুকের ভেতরটা ছ্যাট করে উঠল। কি ব্যাপার, তুমি এতটা অসুস্থ অথচ আমাকে কেউ খবর দেয়নি? তোকে কেন কেউ খবর দেবে বাবা? তুই পড়াশোনা করছিস, তোকে ঘিরে সবার কত আশা। তাছাড়া বর্দা আর বর্দি ভাই তো তোর জন্য। তুমি সব কথা ছাড়ো, কি হয়েছে বলো তো, আমাকে বলতে। যদিও আমিও এখন কিছুটা ডাক্তারি শিখেছি, জুনিয়র ডাক্তার বলতে পারো। আর তো কয়েকটা বছর পেরিয়ে গেলে আমিও। থাক থাক, তোর ডাক্তারি এখানে ফলাস না। তোর কাকাকে ওঝা দেখে গেছে। ওঝা? এসব মানো? হ্যাঁ। কে বলছে তোর কাকাকে নাকি? হে কি রে, তোরা এখানে? হঠাৎ করে সেজু কাকিমা আমার পেছন দিকে তাকিয়ে কথাটা বললেন। আমি দাঁড়িয়ে রয়েছে আমার বাড়ির দিকে পেছন করে, উঠোনের ওপরে। আমার কাকিমা মুখোমুখি হবার দরুন পেছনে বাড়ির বারান্দা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমার ছোট বোনটা এসে হাজির হয়েছে, সেও বোধহয় বাথরুমে। দাদা, তুই কি করছিস? হুমা, তোকে তো দেখিনি আসা অবধি। কোথায় ছিলি? পড়ছিলাম, সামনে মাধ্যমিক। আমায় খবর দিয়েছিল, আমি তোর ঘরে গিয়েছিলাম, দেখলাম তুই শুয়ে পড়েছিস। হো হো, এ কি, কাকিমা কোথায় গেল? ওই তো ঘরে চলে গেল। তাকিয়ে দেখলাম কাকিমা ওনার কোমল পায়ের ছাপ ফেলতে ফেলতে বারান্দা দিয়ে ওনার ঘরে যাচ্ছেন। কাকাকে বেশ শক্ত হাতেই ধরে রেখেছেন। আমি বললাম, কি ব্যাপার বলতো? দেখে মনে হলো কাকিমা কিছু একটা এড়িয়ে গেল। বলতে পারবো না রে বর্দা। কেন? কি জানি, মা জেঠিমা সবাই কত করে বলল শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে। তোর কথাও বলেছে, তোর মেডিকেল কলেজের কথাও বলেছে, কিন্তু সেজমা ওসব পাত্তা দেয় না। সেজমা বিশ্বাস করে কাকাকে বোধহয় কেউ শেকড় বাকড় খাইয়েছে। মানে? হ্যাঁ, সেই কারণেই কাকা নাকি এরকম রোগা হয়ে যাচ্ছে। সবাই কেন প্রতিবাদ করছিস না? কি প্রতিবাদ করব বল? যার বর তারই তো সব থেকে বেশি জোর, তাই না? তুই শুয়ে পড়, বেশি কথা বাড়াস না। বেশি কিছু বলতে গেলে কাকিমা খুব রাগ করে। কাকিমা তেমন ছিল না। ছিল না, এখন এরকম হয়েছে। আসলে মানুষটার তো বয়স হচ্ছে, তাই হয়তো। এ দাদা, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? আমি না হয় তখনও জন্মাইনি, তুই তো জন্মেছিস। কাকিমাকে নাকি একই রকম লাগে। হ্যাঁ, এইটা ভুল না। কি করে বলতো একটা মানুষ পারে? কই, আমার মা, জেঠিমা, মেজমা কেউ তো এরকম নেই। সবাই বুড়িয়ে গিয়েছে, সবার চুল পেকে গিয়েছে,
তাহলে সেজমার মধ্যে কি এমন জীবন শক্তি আছে বলতো? ব্যাপারটা ভাবতে গিয়ে আমিও বেশ শিহরিত হলাম। বললাম, আরে দূর পাগলি, এটা হয়তো ওনার জেনেটিক ব্যাপার। মানে কিছু মানুষের জিন থাকে, উনি ইয়ং আছেন তাই। আর এমন হতে পারে ওনার ছেলেপুলে হয়নি বলে। এ কি, তোরা এখনো শুতে যাসনি? দেখলাম আবার সেজমা এসে দাঁড়িয়ে। ভাই বোনে মিলে সকালে গল্প করলেও তো চলবে। দেখ কুয়াশা পড়ছে, সদ্য গ্রামে এসেছিস, আবহাওয়া সহ্য হবে না। মুকুন্দ, শুয়ে পড়। এই বিনা, যা গিয়ে শুয়ে পড়, নারে কিন্তু খুব বকবো। ধমক খেয়ে চলে এলাম। তবে সন্দেহের বীজটা বুকের ভেতর রইল। সারা রাত মোবাইলে ইন্টারনেট সার্চ করেছি, চির যুবক যুবতী কি করে থাকা যায়। তেমন কোনো তথ্যই পেলাম না। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম, যদি কারো প্রাণবায়ু নিয়ে বেঁচে থাকা যায় তাহলে বোধহয় জীবন শক্তি ফিরে পাওয়া সম্ভব। এইসব নাকি আগেকার দিনে হতো, এখন এসব চর্চা কেউ করে না। কিন্তু সেজমা কি করে চিরযুবতী রইল? সকালবেলা ঘুম থেকে উঠতেই গ্রামের অনেকেই এসে হাজির হলো আমার বাড়ি, আমাকে দেখবে বলে, যেন নতুন কোনো বউ এসেছে। কেউ কেউ তো বলেই বসলো, মুকুন্দ, রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া করিস নে নাকি? আরে মুকুন্দ তো আমাদের গ্রামের ডাক্তার। কিরে বাবা, ডাক্তারি পাশ করে এখানে আসবি নে? হ্যাঁ, আসবো। তোমরা কেমন আছো কাকা? এই তো ভালো আছি। ও, তা তোর বাবার মুখে শুনলাম আর কয়েকটা বছর পড়াশোনা করার পরই নাকি ডাক্তারি ডিগ্রি পাবি। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ থাকলে সবই সম্ভব। ও, সবার আগে তোর সেজো কাকার চিকিৎসাটা করিস বাবা। ভালো মানুষ ছিল, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতো। ওর মতো মানুষ পৃথিবীতে হয়তো আর একটা জন্মায় না। কত খাতির যত্ন করতো, কত সাহায্য করতো। সেই মানুষটা যে হঠাৎ করে কেন এমন, মনে আছে তো ওই শিউলিপোতা গ্রামের কথা? ওই বিয়ে বাড়ি খেয়ে আসার পর থেকেই তো এমন হাল। বিয়ে বাড়ি? আমি স্তব্ধ হয়ে গেলাম। দুপুরবেলা খেতে বসে মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি আসিনি যে বছর, সে বছর গ্রামে বেশ কয়েকটা বিয়ে থা হয়েছে তাই না? বিয়ে থা? হো, হ্যাঁ হ্যাঁ, তোর সেজমার বর্দার বিয়ে ছিল, আমরা সবাই গিয়েছিলাম। তোকে তো চিঠি লিখেছিলাম রে বাবা, তোর কাছে যায়নি? চিঠি? মনে পড়লো একটা চিঠি এসেছিল, কিন্তু পড়াশোনার তখন এতই চাপ আর পরীক্ষার এত প্রেশার যে চিঠি পড়া হয়নি। কথাটা হজম করে বললাম, হ্যাঁ হ্যাঁ, ছিল বোধহয়। সেই বিয়ে খেয়ে আসার পর থেকেই তো তোর কাকা এমন অসুস্থ হয়ে পড়ল আরো বেশি। তোর সেজমার সঙ্গে বিয়ের পরপরই অসুস্থ হয়েছিল, তবে কেন যে মানুষটা এরকম হয়ে গেল আমরা কেউ জানি না। তো সেজমাকে কত বলেছি তোর সঙ্গে যোগাযোগ করতে, তবুও মানুষটা করে না। বলে কিনা ওর স্বামীকে নাকি কেউ বেঁধে রেখেছে, এই তো বশ করেছে, তন্ত্রমন্ত্র করেছে, এইসব। তোকে কে বললো? আমি বলেছি মা। তুই কেন বলেছিস? ছোট কাকিমার কাছে বোন বকা খেলো। আমি বললাম, থাক না, ছাড়ো না। আমায় বলেছে, না বাবা, তোকে কেন বলবে বলতো? এসব কথা বলে তোর মাথা খারাপ করে লাভ আছে? একই তোর মাথায় এত প্রেশার। শোন, দাদা যেই লাইনে পড়াশোনা করছে সেই লাইনে পড়াশোনা করবি, কিন্তু বাদবাকি দিদিদের বিয়ে হয়ে গেলেও তোকে বিয়ে দেবো না, তোর ওপরেও ভরসা আছে, বললেন ছোট মা। খাবার নিয়ে বেরিয়ে গেলেন। ছোট কাকা ভোর হতেই চলে যান চাষবাস করতে। সেজো কাকার জমি জায়গা ছোট কাকাই দেখাশোনা করছে, আর আমার বাবা তো কোষাগারের অধ্যক্ষ হয়ে বসে রয়েছেন। সব হিসাবপত্র কাকারা ওনার কাছ থেকেই নেন, উনি বলে বিচক্ষণ। আচ্ছা মা, কি হয়েছিল? কি আর হবে, আমরা বাসে করে যাচ্ছিলাম সবাই মিলে, হঠাৎ করে বাসটা এক জায়গায় থেমে যায়। ওই চাকা নাকি হাওয়া চলে গিয়েছিল। তারপর বাসটা ঠিক করে আমরা রওনা হই। খাওয়া দাওয়ার পরে যখন আমরা ফিরছিলাম তখন আবার এই একই স্থানে একই অবস্থা। তোর বাবা কাকারা নেমে চেক করতে উঠেছিল, তখনই তো হঠাৎ করেই তোর সেজো কাকার প্রচণ্ড জ্বর চলে আসে। কত ওঝা দিয়ে ঝাড়ানো হয়েছে, মানুষটা ভয় পেয়েছে কিনা দেখার জন্য, কিন্তু তো সেজো কাকা বলেন ভয় পায়নি, শীত করছিল বলে। এদিকে বৈশাখের প্রচণ্ড গরমে কি করে শীত লাগে বলতো, যেখানে আমরা ঘেমে নিয়ে স্নান। তারপর থেকেই
এমন হয়েছে। তো সেজু কাকিমাকে দেখছিস না, দিন দিন কেমন রূপের জৌলসে ফুটে উঠছে। নিহাত কাছের মানুষ, তাই তাই কি তাই ওকে সন্দেহ করতে পারি না। না হলে আমারও ওর প্রতি কেমন একটা সন্দেহ জাগে রে বাবা। কি সন্দেহ? জানিস, আগেকার দিনে নাকি এগুলো হতো। প্রাণবায়ু শুষে নিয়ে নিজে চিরযুবতী থাকা যেত। তা কি যে বলো! ঠিকই বলছি, যদিও সেজোর মধ্যে আমি সেসব কিছুই লক্ষ্য করি না। আসলে সন্তানের মা হয়নি তো, শরীরটা ভাঙেনি তো, এই কারণেই এখনো মাথার চুলও ধরে রাখতে পেরেছে, যৌবনটাকেও ধরে রাখতে পেরেছে। আমাদের বাবা হাড়গোড় ভেঙেছে, আমরা আর কি করে পারবো। মা আমাকে ভাত বেড়ে দিয়ে চলে গেলেন। বিনা অনেকক্ষণ আগেই খেয়ে উঠে গেছে, কিন্তু আমার মাথায় তখনও চিন্তাটা। কোনো জায়গায় বিয়ে বাড়িতে গেলে হাওয়া লাগতে পারে। আরে আমি তো ডাক্তার, আমার মাথায় এসব কেনই বা আসবে? তবে ছোটবেলায় আমাকেও কিন্তু বাবা আর মা ঝাড়াতে নিয়ে যেত। কথায় কথায় নাকি ভয় পেতাম। গ্রামেরই গণেশ বলে এক ওঝা আছে, খুব ভালো ঝাড়ান। ভাবলাম বিকেলে ওনার সঙ্গেই একবার কথা বলতে যাব। সন্ধে হতেই বেরিয়ে পড়লাম, বিনাকে সঙ্গে নিয়ে। কিরে, কোথাও যাবি এখন? না, পড়া ছিল, শরীরটা ভালো নেই তাই যাব না। দাদা চল তোর সাথে গল্প করি। গল্প করবি? আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবি? কোথায়? ওই গণেশের বাড়ি। ও, ওই ওঝা? কিন্তু উনি তো খুব অসুস্থ। হোক অসুস্থ, তবু একটু যাওয়া দরকার। বাড়ি থেকে বেরোতে খুব একটা অসুবিধে হলো না। বিনাকে বগল দাবা করে রাস্তা দিয়ে যেতে যেতে বললাম, প্রেমে পড়েছিস নাকি? দাদা কি যে বলিস! দেখেই বুঝতে পারছি, চোখের তলায় কালি পড়েছে, চেহারাটাও একটু অন্যরকম লাগছে। কাউকে বলবি না তো? না, কি হয়েছে? আমাদের স্কুলেই পড়ে, আমাদের কোয়েট স্কুল না, নমস্তে আসিস। ও খুব ভালোবাসে আমাকে। বাহ বাবা বাহ! তা কি করে হবে? স্টুডেন্ট তো। থাক না, দুজনে মিলে একসঙ্গে পড়াশোনা করবো, তারপর না হয়। দেখিস, পরিবারের সম্মানের কথা কিন্তু মাথায় রাখিস। সে খুব রেখেছি, বাদ বাকি সবাই যেন খুব রাখে। মানে? মানে কিছু না। বল, কি জানিস? বললাম তো কিছু না। বিনা কেমন যেন ভয় পেয়ে যায়। আমি রাস্তার মধ্যে ওকে চেপে ধরে বললাম, বল, পুরোটা বল। কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না। কি হয়েছে বল। জানিস দাদা, বেশ কয়েকদিন আগের কথা, রাত্রেবেলা বাথরুম করতে উঠেছিলাম। সেজো মা উঠেছে আর সেজো কাকাই উঠেছে। অন্ধকারে ওরা দাঁড়িয়েছিল, আমি লক্ষ্য করিনি। প্রথমে বারান্দা নিয়ে নেমে বাথরুমের কাছে গিয়ে যেতেই দেখি আম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো চোর চাচর হবে। চিৎকার করতে যাবো এমন সময় দেখি সেজো কাকার গলা। সেজো কাকা বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমি ভুল করেছি, এইভাবে আমাকে মেরে ফেলো না। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। প্রথমে নিজের কানে বিশ্বাস করতে পারিনি, এরপরে দেখলাম। কি দেখলি? দেখলাম সেজু কাকিমা, গায়ে কোনো কাপড় চোপড় নেই, মাথার চুলগুলো ছাড়া। চাঁদের আলোয় কি ভয়ঙ্কর লাগছিল রে দাদা! দেখে তো আমারই বুকটা হাতের কাছে চলে এসেছিল। তারপর? তারপর আর কি, কাকিমা কাকার উপরে চেপে বসলো। কাকা তো নিঃশ্বাস নিতে পারছিল না। কাকা ঠিক 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 কোথায়? ঠিক পেটের কাছে দাঁত বসিয়ে কি যেন চুষে নিল। তারপর? তারপর কি, কাকা এক ঝটকায় ছিটকে পড়ে গেল। কাকিমা আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসলো। কাকিমার গজাল দাঁত তো তুইও দেখেছিস। হ্যাঁ। ওই গজাল দাঁত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল রে দাদা। তুই এই কথা বাড়ির আর কাউকে জানিয়েছিস? জানাবো কি করে? ঠিক তখনই তো সেজমা ঘুরে আমায় দেখতে পেল। তারপর? আমার কাছে ওই অবস্থাতেই এগিয়ে এলো। এগিয়ে এসে আমায় বলল, কাউকে যদি কথাটা বলে দিস তোর কাকার মতো হাল হবে। তারপর 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 কি, ভয়ের চোটে আমি 7 দিন রাত্রেবেলা বাথরুম করতে বেরোইনি। একা একাই ওই গণেশ খুড়োর কাছে গিয়ে নিজেকে ঝাড়িয়ে এসেছি। তোর অবশ্যই সকলকে বলা উচিত ছিল। না, আমি বলতে ভয় পেয়েছি, কারণ ও যদি আমাকেও অমন করে। তার মানে বলতে চাইছিস কাকিমার মধ্যে কোনো পিশাচ ঢুকেছে? বোধ হয়। গ্রামে এইসব সবাই খুব মানে, তুই মানিস বা না মানিস, আমিও মানি। রাম 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 রাম। বাড়ি চলে এলাম। গণেশ খুড়োর বাড়ির খোঁজ করতে গিয়ে জানতে পারলাম উনি নাকি ভেলোর গেছেন। দুরারোগ্য ব্যাধিতে উনি আক্রান্ত, গলা মুখ দিয়ে রক্ত ওঠে ওনার। অনেকে তো বলে ওই ওঝাগিরি করতে গিয়ে বহু মানুষের ক্ষতি করেছেন, আর এই সমস্ত মানুষদের মৃত্যু অত্যন্ত মারাত্মক হয়।
যদিও আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু বিনার কথাগুলো আজকে আমাকে যাচাই করে দেখতেই হবে। আজকে সেজমাকে ভালো করে দেখলাম। বিনার কথা অনুযায়ী প্রতি পূর্ণিমাতে দেখা যায়, কিন্তু আমার হাতে কি সেই সময় আছে? গতকালকেই তো পূর্ণিমা চলে গিয়েছে। আমি তো বেশি দিনের যাত্রী নই গ্রামের, আমাকে তো শহরে ফিরতে হবে। আমার পরীক্ষা আছে, পড়াশোনা আছে। তবুও ঠিক করলাম, না, আর একটা পূর্ণিমা যেভাবেই হোক আমাকে কাটাতেই হবে। দেখতে দেখতে বেশ কটা দিন পেরিয়ে গেল। এই কদিনে কাকিমার মধ্যে কোনো অস্বাভাবিক লক্ষণ আমি লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, রাত্রেবেলা প্রায় দিনে যে উনি বাইরে বেরোন, এইটা আমি উপলব্ধি করতে পেরেছি। ওনার পায়ের শব্দটা আমি ঠিক রিয়েলাইজ করতে পারি। খিরে বাবু, ঘুমোসনি? না, ঘুম আসছে না। হো, ছাদে কি করছিস? ওই দেখছিলাম। তা তোর কলেজ কবে রে বাবা? কলেজ এই তো 2 দিন পর। হো, এবার এসে কিন্তু বেশ কদিন বেড়ালি, তাই না? কাকিমা, বল। তোমাকে একটা কথা বলবো। বল না। তোমার সৌন্দর্যের গোপন রহস্য কি? রক্ত। ভয় পেলি তো? দেখ, ভয় পেয়েছিস? না না, ভয় পাবো কেন? কিছু না রে বাবা, আসলে আমি মানুষটাই এরকম, কখনো বুড়োই হই না। যেই মুহূর্তে কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম, সেই মুহূর্তে কাকিমার চোখটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠেছিল, আবার নিষ্প্রভ হয়ে গেল। বুঝতে পারলাম কাকিমার কথার মধ্যেই অনেক অনেক রহস্যের জাল আছে। রাতে খাওয়া দাওয়ার পর পুরো বাড়ি যখন নিস্তব্ধ, তখন আমি ঘাপটি মেরে বসে রয়েছি আমার জানলার কাছে। জানলার পর্দাটা সামান্য দেওয়া, কিন্তু জানলাটা পুরোপুরি খোলা। আমার ঘরটা সম্পূর্ণ অন্ধকার, তবুও ঘরের ভেতর থেকে বাইরের দৃশ্য বেশ দেখা যায়। বারান্দার লাইটটা ইচ্ছা করেই জ্বালিয়ে রেখেছিলাম আমি। আমার ঘরেই সুইচ বোর্ড থাকার দরুন বেশ সুবিধা। কিন্তু রাত গভীর থেকে গভীরতর হতেই চোখে কেমন যেন একটা ঘুমের ঢল নেমে এলো। ঘুমটা ভাঙল একটা চুরির শব্দে। উঠে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দেখলাম বারান্দা সম্পূর্ণ অন্ধকার। বুঝতে পারলাম লোডশেডিং হয়েছে, কিন্তু না, আমার ঘরে লাইট জ্বালালে লাইট জ্বলবে, কারণ ইন্ডিকেটরে লাইট জ্বলছে। তাহলে কি ইচ্ছে করে কেউ বারান্দার লাইটটা? চোখটা চলে গেল সরাসরি বারান্দার দিকে, আর ঠিক সেই সময় পর্দার ফাঁক দিয়ে দুটো লাল অস্বাভাবিক চোখ দেখে আমি রীতিমতো ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর আর ভয়ে ভয়ে এগোতে পারছিলাম না জানলার দিকে। পা দুটো সত্যিই কাঁপছিল। অমন লাল চোখ আর রক্তমুখী দাঁত আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, পা দুটো লক্ষ্য করেছি, রূপোর নুপুর আর লাল আলতা। কাকিমা, কাকিমা সত্যি তাহলে পিশাচিনী হয়েছে? বিশ্বাস করতে পারছিলাম না নিজের মনে। একটু পরে বুকে বল আসতেই জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম আম গাছের তলায় সেজো কাকা দাঁড়িয়ে, আর কাকিমা সম্পূর্ণ নগ্নিকা বেশে কাকার দেহ থেকে শুষে নিচ্ছে সব রক্তটুকু। কাকা যেন কিছু একটা বলছে, আমাকে শুনতেই হবে, কিন্তু বুকে সেই সাহসটাই নেই আমার। অথচ আমি শহরে থাকা, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, ভবিষ্যতে ডাক্তার হতে চাওয়া একজন যুবক। দরজাটা খুলে আস্তে করে বেরোবো, সেই সাহসটুকু পাচ্ছি না। তবুও কাকার জন্য মনটা আনচান করছে। কান পেতে যতটা পারি শোনার চেষ্টা করলাম। কাকা বলছে, আমাকে ক্ষমা করে দাও সৌদামিনী, সৌদামিনী, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি মানছি, মানছি কুমুদকে দেখতে গিয়ে আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তোমার সাথে আমি বিবাহ না করেও সহবাস করেছিলাম। তুমি বটগাছের নিচে আত্মহত্যা করেছিলে। সেই দিনের ওই বাসের দুর্ঘটনায় তোমাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে ভয়ে আমার জ্বর চলে এসেছিল। তারপর থেকেই তুমি আমার ভেতরে বাসা বাঁধলে। একটু একটু করে তুমি কুমুদের শরীরে বশ করলে, তারপর তুমি আমাকে শেষ করছো। হ্যাঁ, তোকে শেষ করবো, তোদের মতো পাপীদের এটাই শাস্তি। কাকিমার কণ্ঠস্বর শুনে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি। আমারই প্যান্ট ভিজে গিয়েছে কিনা আমারই বাথরুমে জানি না, তবে নগ্নিকা বেশে অমন একটা নারী মূর্তি
যে কিনা সম্পর্কে আমার কাকিমা, অথচ ভয়ে যাকে দেখে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে, শরীরে কাম প্রবৃত্তি জাগছে না, অথচ এই নগ্ন শরীরটাই বিপদে ফেলে দেয় সমস্ত মেয়েদের। আর সেই নগ্ন শরীরটাই যখন বিভৎস আকারে কোনো পুরুষের সামনে প্রতিহিংসার আগুন নিয়ে দাঁড়ায়, তখন ওই ওই শরীরের আগুন দেখে পুরুষের পুরুষসত্তা উত্থিত হবার বদলে বেশি নুইয়ে পড়ে মৃত্যুর ভয়ে। আমারও ঠিক তাই হয়েছিল। কাকিমা সত্যি সত্যি রক্ত শুষে আর জীবিত। কাকিমার ভেতরে যে সত্তা, সেটা কাকিমা নিজেও জানে না। এই রোগের আমি কি চিকিৎসা করব? ডাক্তারি পরিভাষায় আদেও কি এর কোনো উপায় আছে? ভাবতেই সারা শরীরটা ঠকঠক করে কাঁপতে শুরু করলো আমার। কিছুক্ষণ পরে ওই নগ্নিকা মূর্তিটা আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে হেসে উঠল, চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। পরের দিনে ব্যাগ পাত্তারি গুছিয়ে নিয়েছি। বাপরে বাপ, যা ভয় পেয়েছিলাম। তারপরে আর আমি গ্রামে ফিরি। ঠিক করেছি, ডাক্তার হয়ে এখানে কোনো ঘর বাড়ি ভাড়া করে বাবা মাকে নিয়ে চলে আসব। তাদেরকে নিয়ে তো আমায় থাকতে হবে। হাসছো কেন? হাসবো না? তোমার এসব গাল গল্প কেউ বিশ্বাস করবে? দেখো মীনাক্ষী, আমি একদম ঠিক কথা বলছি। হ্যাঁ, ঠিক কথাই তো বলছো। ওই জন্যই তো স্টেশনে অজ্ঞান হয়ে পড়েছিলে। ভাগ্যিস দেখতে পেয়েছিলাম। তুমি কলেজ ছেড়েছিলে কেন? ছাড়বো না, ছেলেগুলো যা অসভ্য। জোর করে তোমার সঙ্গে আমাকে রাত কাটাতে বললো। তুমি আমাকে প্রোটেক্ট করলে তাই। তারপর তুমি কি করলে? কি করবো আর? বাড়িতে সত্যি কথা বলতেই বাবা মা বলে দিল ওই কলেজে আর যেতে হবে না। পড়াশোনা শিখেই উঠলো। শেষ পর্যন্ত বেসরকারি কোম্পানিতে ট্রাই করলাম। কম্পিউটার জানতাম, তাই চাকরিটাও হয়ে গেছে। এখন যা মাইনে পাই তাতে বাবা মাকে নিয়ে দিব্যি চলে। আচ্ছা মীনাক্ষী, আমি কি অসুস্থ? তুমি অসুস্থ হতে যাবে কেন? তুমি সুস্থ, তবে খুব ভয় পেয়েছো। একটু ঝাড়িয়ে ফাড়িয়ে নিলে হয় না? ঠাট্টা করছো? ঠাট্টা কেন করবো? আচ্ছা, আমি কি আগের মতোই আছি নাকি? না, একটু রোগা হয়েছো। অবশ্য রোগা হওয়াতে একটু হ্যান্ডসাম বেশিই লাগছে। কি বলছো? তাই নাকি? হ্যাঁ, সত্যিই খুব হ্যান্ডসাম লাগছে। এই শোনো, তোমার সাথে কথা বলতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। এবার ফিরি, আবার কবে দেখা হবে? ফোন নাম্বার তো আছেই, যোগাযোগ করে নিও। আর ভয় পেও না, পারলে তোমার গ্রামের বাড়িতে গিয়ে নিজেকে একটু ঝাড়িয়ে নিও। পাগল একটা। মীনাক্ষী আমার মাথায় টোকা মেরে চলে গেল। আমিও কফি শপ থেকে বেরিয়ে চলে এলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার ভাড়া করা মেস বাড়িতে। ওই হোস্টেলে আমি টিকতে পারিনি। কথায় কথায় প্রচণ্ড ভয় লাগতো। এই বাড়ি ভাড়া করার পরে তাও একটু ভালো আছি। ডাক্তার হয়েছি, চেষ্টা করছি গ্রাম থেকে বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সেজ কাকিমা আজও যুবতী, তবে পরনে এখন সাদা রঙের থান। কাকা মারা গেছে কয়েক মাস হতে চলল। রাতে দরজা বন্ধ করে শোবো, এমন সময় বুঝতে পারলাম প্রত্যেক দিনের মতো আজকেও আবার এইখানেও জানলার ফাঁক দিয়ে সেই চোখ দুটো আমাকে অনুসরণ করে ঠিক চলে এসেছে। প্রত্যেক পূর্ণিমায় সে আমাকে দেখা দেয়। আমার তলপেটে তলদেশে গোপন স্থানটায় এখনো রয়েছে দুটো দাঁতের দাগ, যে দাগ দুটো প্রত্যেক পূর্ণিমায় আমায় একটু একটু করে শুষে নেয়। আমার কাকার পরে আমি আমার সেজ কাকিমাকে বেশি পছন্দ করতাম আর ভালোবাসতাম। ভালোবাসার দাম নিচ্ছে আমার কাছ থেকে এখন কুমুদ। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের
অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।